তোমরা একটু খেয়াল রেখো, যদি কোনো সমস্যা হয় আমাকে বলবা। আমি রেকর্ডিংটা অন করি। আচ্ছা, গত ক্লাসের আমরা ইয়েতে নিছিলাম, এমএস টিমে নিছিলাম। তো আমি যতটুকু মনে করতে পারি যে সবাই হয়তো জয়েন করতে পারো নাই। আমার ওটার ভিডিওটা আমি ইয়েতে আপলোড করে দিচ্ছি, তো তোমরা যারা মিস করছো তারা একটু দেখে নিও, কারণ ওখানে অনেকগুলো প্রবলেম আলোচনা করছিলাম আমরা। আজকে আমরা বেসিক্যালি ডাব্লিউ রিইনফোর্সড বিম পড়বো। তার আগে আমরা একটু দেখে নিই আমরা কোথায় আছি। আমরা আসলে এই জিনিসটাই পড়তেছিলাম গত কয়েকদিন যাবত। সেটা হচ্ছে হুইটনির স্ট্রেস ব্লক, অর্থাৎ যে রেক্ট্যাঙ্গুলার ফিকটিশিয়াস স্ট্রেস ব্লক আমরা ধরি, এটাকে বলে হুইটনির স্ট্রেস ব্লক। এটা ধরে আমরা খুব সিম্পল ওয়েতে এই দুটো ইকুয়েশন দিয়ে আমরা প্রবলেম সলভ করছিলাম, এবং আমাদের এপসাইলন টিটা সবসময় খেয়াল করতে হয় যে এপসাইলন টি এর ভ্যালুটা কত, এটা চেক করতে হয়। এটাই হলো মূল ঘটনা। এরপরে আমরা একটু আগাই। আমরা কি কি প্রবলেম করছিলাম একটু বলে নিই। এই প্রবলেম গুলো আগামী সপ্তাহে কিন্তু একটা ক্লাস টেস্ট হবে, সেটা আগামী সপ্তাহে মঙ্গলবারে বিকাল 3টায়। হ্যাঁ, সুতরাং এবং সেটা সিলেবাস হচ্ছে শুধুমাত্র এই অংশটা, এই সিঙ্গেল রিইনফোর্সড বিম। তো সেখানে আমরা কি কি করছি প্রবলেম গুলো একটু বলি। প্রবলেম 4.4টা ছিল একটা রিভিউ প্রবলেম, অর্থাৎ এখানে ক্রস সেকশন দেওয়া আছে, রড দেওয়া আছে, মেটেরিয়াল স্ট্রিং দেওয়া আছে, সবই দেওয়া আছে। অন্য কেউ ডিজাইন করছে, আমাকে এখানে এমএনটা বের করতে হবে, ফাই এমএনটা বের করতে হবে। হ্যাঁ, এটা এই প্রবলেমটা আমরা আসলে অ্যাকচুয়াল স্ট্রেস ব্লক দিয়েও করছিলাম আলফা বিটা ধরে। এইটা আমরা এখানে আবার আরেকবার করলাম এই হুইটনি ব্লক ধরে। এইটা গেল একটা রিভিউ প্রবলেম, এখানে আমি আবার হাতে করছিলাম। এখানে কিছু থিওরি পড়াইছি আমরা। এরপরে আরেকটা রিভিউ প্রবলেম করছে যেখানে রডটা একটু বেশি আছে, এবং সেখানে আমরা এইখান থেকে দেখি যে এখানে 17.5D হওয়ার পরেও আমাদের রডের পরিমাণ একটু বেশি, যেই কারণে আমার এপসাইলন টিটা 0.05 হয় না। হ্যাঁ, এটা কিভাবে করছি আমরা সেটা দেখবা। এবং সেখানে এপসাইলন টিটা কম হওয়াতে এমএন এর প্রসিডিওরটা একই। এটা এটা মানে ট্রানজিশন জোনের মধ্যে পড়ছে 0.004 আর 0.005, সেখানে ফাইটাকে ইন্টারপোলেট করতে হবে ইকুয়েশনটা দিয়ে। সেখান থেকে আমরা ফাই এমএন বের করছি, এবং একই সঙ্গে আমরা চেকও করছি মিনিমাম রডের থেকে বেশি রড আছে। এরপর একটা ডিজাইন প্রবলেম করছি যেখানে কিছুই বলা নাই, খালি লোডটা দেওয়া আছে আর বলা হয়েছে এবার তুমি নিজের মতো ডিজাইন করো, অর্থাৎ বি বের করো, এইচ বের করো, স্টিল বের করো, এগুলো সব তোমার হাতে দিয়ে দেওয়া হয়েছে। আমরা বিভিন্ন রকম, আমাদের যেহেতু মানে তিনটা জিনিস একই সঙ্গে চেঞ্জ করা যায় না, আমরা রডটাকে আগে ধরে নিছি, রডটাকে আমরা 0.05 ধরছি, সেখান থেকে একটা ক্রস সেকশন পাইছি, সেটাকে সলিউশন 1 বলছি। এটা যত না অঙ্ক তার থেকে এখানে দেখানো যে বিভিন্ন ভাবে একটা সলিউশন বিভিন্ন ভাবে হতে পারে, এবং যত আমি তার ডেপথ বাড়াচ্ছি, ডি বাড়াচ্ছি, তত আমার রডের পরিমাণটা কমে যাচ্ছে এবং স্ট্রেইনের পরিমাণটা বাড়তেছে। এইভাবে কয়েকটা প্রবলেম আমরা দেখাইছি। তো এটা হচ্ছে কমপ্লিটলি একটা ওপেন ডিজাইন প্রবলেম। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা যেটা করছি এটাও একটা ডিজাইন প্রবলেম, যেখানে আমরা ক্রস সেকশনটা দিয়ে দিচ্ছি কিন্তু রডটা বের করতে হবে ফর এ সার্টেন মোমেন্ট। মোমেন্টটা কোনো কোনো সময় দেয়া থাকতে পারে, কোনো কোনো সময় আমাদের একটা মোমেন্ট ডায়াগ্রাম থেকে মোমেন্টটা বের করতে হবে। তবে এখানে কয়েকটা জিনিস একটু খেয়াল রাখবা, যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে শিখতে হবে বিভিন্ন লোডিং কন্ডিশনে। হ্যাঁ, মেবি একটা ক্যান্টিলিভার দেওয়া আছে, ক্যান্টিলিভারে কিভাবে করব, অথবা একটা সিম্পলি সাপোর্টেড বিমে ইউডিএল দেওয়া আছে, ইউডিএল এর সাথে কনসেন্ট্রেটেড লোড আছে, সেভাবে কিভাবে করব, বা অন্য কোনো কন্ডিশনে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিভাবে বের করতে হয় সেটা একটু জানতে হবে। হ্যাঁ, এবং একটা জিনিস খেয়াল করো, আমরা যদি যদি ডেড লোডটাও ইউডিএল থাকে, লাইভ লোডটাও ইউডিএল থাকে, আমরা দুইটা সরাসরি ফ্যাক্টর দিয়ে যোগ করে দিচ্ছি। যদি এমন হয় যে একটা কনসেন্ট্রেটেড লোড একটা ইউডিএল, তখন আমরা আলাদা আলাদা ভাবে ডেড লোডের মোমেন্ট বের করবো, লাইভ লোডের মোমেন্ট বের করবো, মোমেন্ট গুলোকে ফ্যাক্টর করে তারপরে যোগ করে আমরা এমইউ বের করবো। হ্যাঁ, সুতরাং এটা একটু বুঝতে হবে সবসময়। আমি মানে কনসেন্ট্রেটেড লোড আর ইউডিএল কিন্তু সরাসরি যোগ করে দেওয়া যাবে না। হ্যাঁ, এইটাই বেশিরভাগ সময় আমাদের রিয়েল লাইফে কিন্তু এই 4.7 এর মতোই প্রবলেম হবে। ক্রস সেকশনটা জানা আছে, আমি রডটা বের করবো, সেই প্রবলেমটা এখানে আমরা ফাই ইকুয়াল টু 0.9 পাইছি, এপসাইলন টি চেক করছি। সবসময় এখানে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে এপসাইলন টিটা সবসময় আমরা বের করবো। আমরা দেখাইছি যেটা মানে আমাদের এটা টেনশন কন্ট্রোল হচ্ছে কিনা এটা আমরা 3 ভাবে চেক করতে পারি, কিন্তু সবচেয়ে সহজ উপায় হচ্ছে এপসাইলন টিটা বের করে ফেলা। এপসাইলন টিটা আসলে সবসময় বের করতে হবে। মনে রাখবা যে একটা বিমে ইচ্ছা মতো রড দেওয়া যায় না। রড আমি ছোট একটা বিমে, শ্যালো একটা বিমে অনেক রড দিলাম, সেটা ওভার রিইনফোর্সড হয়ে গেল, এটা কিন্তু এই আমাদের এপসাইলন টি দিয়ে আমরা প্রথমেই চেক করে নেব। শুধু ওভার রিইনফোর্স না, আমাদেরকে যথেষ্ট স্ট্রেংথ থাকতে হবে, 0.05 এর উপরে স্ট্রেংথ থাকতে হবে।
এরপরে আমরা আরেকটা প্রবলেম করছি যেখানে ক্রস সেকশন দেয়া আছে এবং আমাদের এখানে রড বের করতে হবে, এবং এই প্রবলেমটায় মানে সোজা কথা হচ্ছে এখানে ফাই ইকুয়াল টু 0.9 ধরে আমরা শুরু করলাম, কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে এপসিলন টিটা যথেষ্ট বেশি না, ট্রানজিশন জোনে পড়ে। এখানে এই ডিজাইনে কিভাবে রড বাড়ায় আবার ক্যাপাসিটি অ্যাডজাস্ট করা হচ্ছে সেটা দেখানো হয়েছে। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা আমরা গতদিন করে ফেলছি। ওভার রিইনফোর্স বিম দরকার নেই। আচ্ছা, আজকে তাহলে আমরা এরপরে কতগুলো ডিজাইন এইটার কথা বলছিলাম এগুলো আমাদের দরকার নাই, কিন্তু কেউ যদি চায় বইয়ের পিছনে চার্ট আছে, চার্ট দিয়ে সেম এই তিনটা প্রবলেম আবার চার্ট দিয়েও করা যায়। তো এটা আপাতত আমার মনে হয় না দরকার আছে, কারণ আমরা সবাই ক্যালকুলেটর ইউজ করতে জানি, এটা খুব বেশি আমাদের আসলে দরকার নেই। এছাড়া আমরা পড়ছিলাম যে ক্লিয়ার কাভার কোথায় কত দিতে হয় এটা একটু দেখবা, এবং বারে বারে কতটুকু গ্যাপ রাখতে হয় এটা একটু পড়তে হবে। তাহলে আমরা আজকে এখানে চলে আসি ডাবলি রিইনফোর্স বিম। ডাবলি এর আগের বিম গুলোকে বলা হচ্ছিল সিঙ্গলি রিইনফোর্স বিম। সিঙ্গলি রিইনফোর্স বিম বলতে বোঝায় যেখানে বিমের শুধুমাত্র টেনশন অংশে রড আছে, সেটাকে বলতেছি আমরা সিঙ্গলি রিইনফোর্স বিম। আর ডাবলি রিইনফোর্স বিমে আমরা বোথ টেনশন এবং কম্প্রেশন দুই জায়গায় রড দেব। এখানে প্রথমে আমরা একটু অবাক হওয়ার কথা যে আমরা তো প্রথমেই পড়ছিলাম যে রিইনফোর্সড কংক্রিট মানেই হচ্ছে কংক্রিট টেনশন নিতে পারে না, এই জন্য আমরা টেনশন জোনে আমরা রিইনফোর্সমেন্ট দিই আর কম্প্রেশনটা কংক্রিট নেয়, এবং সেভাবেই আমরা কিন্তু কাপল গুলা করছি এবং আমাদের হুইটনি ব্লকও আমরা সেভাবেই সবসময় আঁকছি। এখন ডাবলি রিইনফোর্সড বিম সবসময় কিন্তু হবে না। কখন হবে? যেমন একটু আগে আমরা যে প্রবলেমটার কথা বললাম যে আমাকে আর্কিটেক্ট বলে দিচ্ছে আমার বিমের ডেপথ 16 ইঞ্চির বেশি হবে না, কিন্তু আমাকে যে সার্টেন মোমেন্ট দেওয়া আছে আমি দেখলাম যে রড আমি প্রথমে একদম ভিতরে আর নিচে কত পরিমাণ রড দিতে পারি, আমি ম্যাক্সিমাম আমাকে একটা রিইনফোর্সমেন্ট রেশিও দেওয়া আছে যেটা করসপন্ড করে 004 স্ট্রেইন। এই কমপক্ষে এই পরিমাণ স্ট্রেইন কিন্তু আমাকে থাকতেই হবে, প্রেফারেবলি হচ্ছে 005। 005 হচ্ছে আমাদের পছন্দের স্ট্রেইন। তো আইদার 005 বলি বা 004 বলি, এটা করসপন্ডিং একটা রিইনফোর্সমেন্ট রেশিও আছে, সেটা আমি বের করলাম। আমি কিন্তু এর বেশি রড আমি দিব না। হ্যাঁ, এখন তাহলে আমার যদি এই সেকশনটা ওই ক্যাপাসিটি যা আসতেছে সেটা রিচ না করতে পারে তাহলে কি করবো? তাহলে কি আমি আরো রড দিয়ে এটা 004 এর নিচে চলে যাব? তা কিন্তু না, আমাকে সেটা কোড অ্যালাউ করছে না। আমাকে সেক্ষেত্রে আমরা কম্প্রেশন স্টিলটা কম্প্রেশন ফেসেও একটা স্টিল দিব, কম্প্রেশন যেখানে কংক্রিট আছে সেদিকেও আমরা স্টিল দিব, এই স্টিলটা থাকবে কম্প্রেশনে। এটা কিন্তু আচ্ছা প্রথমে বলে রাখি এই জাতীয় সিচুয়েশন প্র্যাকটিক্যালি খুব কম ক্ষেত্রেই হয়, এটা খুব রিয়েলিস্টিক সিচুয়েশন না। তবে এটা আমরা জানি যে আমরা সবসময় যেখানে রড দিচ্ছি টেনশন জোনে, এছাড়াও উল্টা দিকে একটা রড থাকে, সেটা আসলে হ্যাঙ্গার বার হিসেবে সবসময় থাকে, তাই না? তোমরা প্রথমে আমরা ছবিতে দেখছি একটা বার, আমরা যেমন লঙ্গিচুডিনাল টেনশন বার দিচ্ছি, আমাদের উপরে কিন্তু দুটো হ্যাঙ্গার বার থাকে, সেই হ্যাঙ্গার বার থেকে স্টিরাপ ঝুলে একটা পুরো জিনিসটা একটা খাঁচার মতো তৈরি হয়, তোমরা অনেকেই দেখছো। এখন এই যে টপ বারটা, এই টপ বারটা আমরা সাধারণত ইগনোর করি, যেটা হ্যাঙ্গার বার। হ্যাঁ, এছাড়াও কম্প্রেশন স্টিলের কিছু বেনিফিট আছে, যে লং টার্ম ডিফ্লেকশন কমায় দেয়, আর অনেক জায়গায় সবসময় যে মুভমেন্ট আমার একদিকে থাকবে তা কিন্তু না। বিশেষ করে একটা বিল্ডিং এর সাপোর্টের কাছে আমরা দেখি যে নেগেটিভ মুভমেন্ট আসে, কিন্তু অনেক সময় আর্থকুয়েকের সময় বা ল্যাটারাল লোডে এখানে উল্টা মুভমেন্ট আসতে পারে। সুতরাং অনেক ক্ষেত্রেই আমার দুই ফেসেই সিগনিফিকেন্ট রড থাকে, সেই সব ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের সেকশন গুলাই টেনশন ফেসেও রড আছে, কম্প্রেশন ফেসেও রড আছে, সেগুলো চাইলে আমরা আজকে যেভাবে করতেছি সেভাবে আমরা ক্যাপাসিটিটা বের করতে পারি, অর্থাৎ কম্প্রেশন রডের এফেক্ট নিয়েও করতে পারি। তার মানে কম্প্রেশন রড কোনো কোনো সময় আমাদের অবশ্যই দিতে হবে যখন আমরা দেখতেছি আমাদের ডেপথ বাড়াতে পারতেছি না। আচ্ছা, এটা করে বলে রাখি, প্রেফারেবলি কিন্তু আমরা ডেপথই বাড়াবো। হ্যাঁ, যদি না আর্কিটেক্ট আমাকে বাধ্য করে যে না এর বেশি কিছুতেই দেওয়া যাচ্ছে না, কিন্তু এখন দেখা যাচ্ছে এখানে অনেক মুভমেন্ট আসতেছে, এই মুভমেন্টটা নিতেই হবে, কিছুতেই হচ্ছে না, আমার স্ট্রেইন ওই একদম সিঙ্গেল রিইনফোর্স এর একদম প্রান্ত সীমায় পৌঁছে গেছে, সিঙ্গেল রিইনফোর্স হিসাবে এর থেকে বেশি আর করা যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা করব হচ্ছে আমরা ডাবলি রিইনফোর্স করবো। ডাবলি রিইনফোর্স এর ছবিটা আমরা দেখি তাহলে বুঝতে পারবো। ডাবলি রিইনফোর্স বিমে আমরা যদি এখান থেকে দেখি, নিচে যেমন রড থাকবে, নিচের রড গুলো আমাদের পরিচিত রড, নিচে রড আছে, উপরেও রড থাকবে, এরকম একটা রড কোনো সময় থাকবে না, অ্যাটলিস্ট দুইটা রড তো থাকবেই। ছবিতে দেখাইছি একটা রড, এটা আমার কাছে দেখতে খুব একটা ভালো লাগছে না, অ্যাটলিস্ট দুইটা রড থাকবে। এখন এই যে রড, আমরা প্রথমে নোটেশন গুলো একটু খেয়াল করি, এই এবং এই রডটাতে কি লাভ হলো সেটাও আমরা দেখি। প্রথমে দেখো আমাদের এটাতে উইডথ হচ্ছে বি, এফেক্টিভ ডেপথ হচ্ছে ডি, ফ্রম কম্প্রেশন ফেজ টু টেনশন রিইনফোর্সমেন্টের সেন্টার, দুই সারি সেন্টার, দুই লেয়ার রড থাকে,
তাহলে তার সেন্টার পর্যন্ত হচ্ছে ডি। তো ডি হচ্ছে টেনশন রিইনফোর্সমেন্টের সেন্ট্রয়েড বলি, সেন্ট্রয়েড পর্যন্ত দূরত্বটা হচ্ছে ডি। নতুন টার্ম হচ্ছে এটাকে বলতেছি এএস প্রাইম। কম্প্রেশন স্টিলকে আমরা সবসময় বলবো এএস প্রাইম, এটার এরিয়া। আর এটা ডি প্রাইম দূরত্ব নিচে আছে, কোথা থেকে? কম্প্রেশন ফেজ থেকে। তাহলে টেনশনটা হচ্ছে এএস আর কম্প্রেশনটা হচ্ছে এএস প্রাইম, এবং তা ডি প্রাইম দূরত্বে আছে। আচ্ছা, এখন আমরা একটু আরেকটু দেখি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি স্ট্রেইন ডায়াগ্রামটা একই হবে। কেন? কারণ প্লেন সেকশন রিমেইন প্লেন আমরা জানি, তাহলে আমাদের স্ট্রেইন ডায়াগ্রামটা একই হবে। এবং যথারীতি আমরা দেখতে পাচ্ছি এই স্ট্রেইন ডায়াগ্রামের টপ ফেজটাকে এপসাইলন ইউ বলা হচ্ছে, অর্থাৎ এটা একটা লিমিটিং সিচুয়েশন। এটা হচ্ছে সেই সময়ের স্ট্রেইন ডায়াগ্রামে আঁকা হচ্ছে যে সময় বিমটা ধুম করে কম্প্রেশনে ব্রেক করতেছে না বলে আমার মানে ক্রাশ করতেছে বলি, ধুম করে কম্প্রেশনে ক্রাশ করতেছে, সেই সিচুয়েশনের স্ট্রেইন ডায়াগ্রামটা আঁকা হলো। এবং যথারীতি এই স্টিলটা টেনশনে ইল্ড করতেছে এপসাইলন এস, আর কম্প্রেশনে যে রিইনফোর্সমেন্টটা আছে এটা যথারীতি কম্প্রেসড হয়ে যাচ্ছে, এটা শর্টেন হয়ে যাচ্ছে। এই ভ্যালুটাকে আমরা বলতেছি এপসাইলন এস প্রাইম। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পাশাপাশি এবার আমরা হুইটনির স্ট্রেস ব্লকটাও দেখি। হুইটনির স্ট্রেস ব্লকটা, স্ট্রেইনটা দেখলাম, এবার আমরা স্ট্রেসটা দেখি। একইভাবে স্ট্রেস ব্লকটা এই 0.85 সি এফসি প্রাইম, এটা সেই গামা যেটা ছিল আমরা দেখছিলাম, একই ভ্যালুটা এখানেও থাকে। এখানে এটা ডেপথ হচ্ছে এ, এটা ইকুয়াল টু হচ্ছে বিটা 1 সি, যেটা যে বিটা 1টা আগের মতোই। নিচে এটা এএস এফ ওয়াই, আমরা ধরে নিচ্ছি যে এটা ইল্ড করতেছে, এটা ইল্ড করবে। আসলে ইল্ড ছাড়া বিম আমরা চিন্তাই করতে পারি না। ইল্ড ছাড়া বিম হচ্ছে ওভার রিইনফোর্সড বিম, সেটা আসলে অসম্ভব ব্যাপার। আমরা 004 এর নিচেই যেতে চাই না, সেখানে আমাদের ইল্ডই হবে না, এরকম কোনো সিচুয়েশন আসলে নাই। আচ্ছা, এখন জিনিসটা হচ্ছে, এখন এখানে নতুন একটা জিনিস অ্যাড হলো, সেটা হচ্ছে এইটা এএস প্রাইম হচ্ছে আমার এরিয়া অফ কম্প্রেশন স্টিল। আর প্রথমে আমি ধরে নিচ্ছি যে আমার বোথ কম্প্রেশন এবং টেনশন দুটো স্টিলই আমার ইল্ড করছে, ধরে নিলাম টেনশন এবং কম্প্রেশন স্টিল দুটাই ইল্ড করছে। তাহলে প্রথমে আমাকে যেটা বুঝতে হবে, দুই ইল্ড কিন্তু এক না। এটা টেনশন, এটা লম্বা হয়ে যাচ্ছে, এটা কম্প্রেশনে কম্প্রেস হয়ে যাচ্ছে, শর্টেন হয়ে যাচ্ছে। কিন্তু আমরা জানি যে আমাদের জন্য একটা ভালো খবর হচ্ছে, স্টিলের একটা ভালো প্রপার্টি আছে। স্টিল তোমরা নিজেরা টেস্ট করছো যে স্টিলটাকে টেনে লম্বা করে একটা সময় দেখছো ইল্ডিং আসে, অর্থাৎ উইদাউট এনি ফার্দার লোড এটা লম্বা হতে থাকে, সেটাকে বলে ইল্ডিং। এবং এটা আমরা যদিও টেনশনে করছি, কিন্তু আমাদের আমরা অলরেডি জানি যে কংক্রিটের স্টিলের বেলায় স্টিলের প্রপার্টি হচ্ছে স্টিল কম্প্রেশনও একই লোডে একই স্ট্রেসে এটা ইল্ড করবে। অর্থাৎ 60 কেএসআই তে যদি এটা টেনশনে ইল্ড করে, কম্প্রেশনেও এটা 60 কেএসআই তে কম্প্রেসিভ ইল্ড হবে, as long as there is no buckling। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি দুটাই ইল্ড করে। কি আসলে ইল্ড করবে কি করবে না সেটা আমাদের আলাদাভাবে চিন্তা করতে হবে। আচ্ছা, এখন আমরা এটা দিলাম কেন? আমরা দিলাম মোমেন্ট ক্যাপাসিটিটা বাড়ানোর জন্য। কেন? আমাদের সেকশনটা বাড়াইতে পারতেছি না, আমরা ডিটা বাড়াইতে পারছি না, আমরা এখন কাপলটার মধ্যে কি করতেছি দেখো। তাহলে আমরা প্রথমে এই ছবিটা দেখি, আমাদের এই অংশটার সাথে আমরা আগেই পরিচিত। তাহলে আমরা দুটো অংশে জিনিসটাকে ভাগ করে ফেলি। একটা হচ্ছে উপরে যে কংক্রিট আছে সেটা কম্প্রেশনে গেল, আর নিচে যে রড আছে সেটা টেনশনে গেল। ঠিক আছে, আর এর সাথে আমরা যোগ করে দিচ্ছি আরেকটা অংশ, যেখানে উপরের রিইনফোর্সমেন্টটা যেটা আমরা দিছি কম্প্রেশন জোনে, সেটাতে কম্প্রেসিভ ফোর্স আসলো, আর নিচে তার সমান সমান, যেহেতু ওটা আমরা সবসময় ইকুইলিব্রিয়াম চিন্তা করছি এবং কাপল যেতে দিতে হবে সমান সমানই হইতে হবে, তাহলে এটা ঠিক সমান সমান একটা ফোর্স নিচে আসলো। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই পুরা সিচুয়েশনটাকে আমরা দুইটা কাপলে ভাগ করতে পারতেছি। একটা কাপল হচ্ছে এই কংক্রিট কম্প্রেশন টেনশন ইন স্টিল, এটার মধ্যে একটা কাপল হচ্ছে একটা বেন্ডিং মোমেন্ট পাচ্ছি, আর এইখান থেকেও আমরা একটা বেন্ডিং মোমেন্ট পাচ্ছি। এই দুইটা বেন্ডিং মোমেন্ট থেকে আমরা যোগ করি, আমরা ডেফিনেটলি আগে শুধুমাত্র আমার এই অংশটা ছিল, এখন আমি এর সাথে আরেকটা অ্যাড করছি। তাহলে প্রথমে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে ডাবলি রিইনফোর্সড বিমে শুধু যে উপরের রড থাকবে তা না, উপরের রড তো দিবই, নিচেও বেশি বেশি রড দিতে হবে, কারণ আমার নিচে তো একটা এডিশনাল রড লাগতেছে, নিচে একটা এডিশনাল রড লাগতেছে যেটা উপরের কম্প্রেশন রডের সাথে কাপল তৈরি করতে পারবে, আর বাকি অংশটা আমাদের সিঙ্গেল রিইনফোর্সড বিমের মতো কাপল করবে।
এটা কি আমরা সবাই বুঝছি? তো একজন কিছু প্রশ্ন থাকলে করো। এই তোমরা কি আসো, শুনতে পাচ্ছ? বলো। নিশ্চয়। আর এখানে কি আমরা মানে দুইটা স্যার ভাগটা কিভাবে করলাম আরেকবার একটু বুঝাবেন? আমরা আসলে জিনিসটা করতে চাচ্ছি কেন, আমরা আসলে এই পর্যন্ত ছিল সিঙ্গেল রিইনফোর্স বিম। চিন্তা করো, এই সিঙ্গেল রিইনফোর্স বিম দিয়ে আমি সাফিসিয়েন্ট মোমেন্ট ক্যাপাসিটি পাচ্ছি না। কারণ কি, আমাকে আর্কিটেক্ট এই ডেপটা বাড়াইতে দিচ্ছে না, এবং ডেপ না বাড়াইতে দিলে আমি কিন্তু রড বাড়ানোর একটা লিমিট আছে, যেটা আমরা এই এতগুলো প্রবলেমে দেখালাম, যে রড বাড়াইতে বাড়াইতে রড যত বাড়াবো আমার এপসাইলন টি তত কমতে থাকে। আমরা গতদিনে দেখাইছি। এবং কমতে কমতে একসময় 005 এর নিচে চলে যায়, তখন আমাদের মেজাজটা খারাপ হয়ে যায়, এবং আরো কমে গেলে 004 এর নিচে চলে যায়, যখন আমরা এটা কমপ্লিটলি কোডও অ্যালাউ করে না। ঠিক আছে, তখন কিন্তু আমার ক্যাপাসিটি যদি আরো দরকার হয় এবং ডেপ যদি বাড়াইতে না দেয়, তখন কিন্তু আমার একটাই উপায় আছে, উপরে এবং নিচে কিছু রড অ্যাড করা। উপরেও রড অ্যাড করলাম, নিচেও রড অ্যাড করলাম। নিচের রডটা একটা টেনশন দিল, উপরের রডটা একটা কম্প্রেশন দিল। তার ফলে যে কাপল তৈরি হলো, দেখো এখানে একটা কাপল তৈরি হলো, লিভার আর্মটা হয়ে যাচ্ছে ডি মাইনাস ডি প্রাইম। এই কাপলটা এক্সট্রা একটা কাপল পেলাম, এটাই উদ্দেশ্য। ঠিক আছে, এবার কি বোঝা গেছে? আচ্ছা, এখন দেখো, আমি এখন ধরে নিলাম যে কম্প্রেশন স্টিলটা ইল করবে। এটা আমি এখন কিভাবে বুঝলাম যে এটা ইল করলো, কে আমাকে বলে দিল? প্রথমত ইল করলে খুব সহজ হয়ে যায় প্রবলেমটা। আচ্ছা, প্রথমে এক নম্বর কথা বলে নি, কম্প্রেশন স্টিলটা ইল করাটা ইট ইজ নট এ রিকোয়ারমেন্ট। আমরা যেমন টেনশন স্টিলটা ইল করাটা তো শুধু রিকোয়ারমেন্ট না, টেনশন স্টিলে অনেক ইল্ড করা রিকোয়ারমেন্ট, যে অনেক স্ট্রেইন হবে, 005 হবে অ্যাটলিস্ট। কিন্তু টেনশনের বেলায় ইট ইজ নট এ রিকোয়ারমেন্ট। কম্প্রেশনের বেলায় কেন রিকোয়ারমেন্ট? কারণ কম্প্রেশনের বেলায় 005 হলে অনেকক্ষণ ধরে ইল্ডিং হয়, ডিফ্লেকশনটা দেখছো তোমরা, 3 ইঞ্চি 4 ইঞ্চি ডিফ্লেকশন হয়ে যায়, চোখে দেখা যায়, ক্র্যাক গুলা ওয়াইড হয়, আমরা অনেক ওয়ার্নিং পাই। কিন্তু কম্প্রেশন স্টিলের বেলায় এটা কোনো ওয়ার্নিং দিবে না। এটা ইল্ড হোক আর না হোক, দ্যাট ইজ ইমম্যাটেরিয়াল। এটার উদ্দেশ্যটা হচ্ছে, আমরা এখানে ইল্ড করাটা জরুরি না, এখানে ইল্ড করলো কি করলো না জাস্ট আমার ক্যালকুলেশনের জন্য দরকার। এটা অ্যাকচুয়ালি ইট ইজ নট এ রিকোয়ারমেন্ট ফর গেটিং ওয়ার্নিং। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ধরে নিলাম ইল্ড করছে, এখন ধরে নাও ইল্ড করলাম, বুঝলাম। আমরা এখন একটু আগাই। তাহলে আমাদের প্রথম যে মোমেন্ট, আমরা মোমেন্টটাকে যদি দুইটা ভাগ করি, আমরা যদি দেখি যে as প্রাইম fy d মাইনাস a বাই 2, সরি d মাইনাস d প্রাইম, আর সেকেন্ড কাপলটা হচ্ছে as মাইনাস as প্রাইম fy d মাইনাস a বাই 2। এই ছবিটা আমরা যদি আবার দেখি তাহলে বুঝবো, অর্থাৎ এই ফোর্স টাইমস এই লিভার আর্ম, এই ফোর্স টাইমস এই d মাইনাস a বাই 2 এই লিভার আর্ম, এই জাস্ট এটাকে বলতেছি আমি mn1, এটাকে বলতেছি mn2। এই নমিনাল ক্যাপাসিটিটাকে দুইটা পার্টে ভাগ করলাম। আচ্ছা, এর মানটা এটা কেন হবে? এটা কেন হবে এর ইকুয়েশনটা? এটা এ ইকুয়াল টু মানে হচ্ছে আমি আসতেছি সবসময় সি ইকুয়াল টু টি থেকে। তো এখানে সি মানে কি? এখানে সি মানে হচ্ছে 0.85 এফসি প্রাইম এ বি, এই অংশটা হচ্ছে আমার সি, এর সাথে যোগ হচ্ছে এস প্রাইম এফ ওয়াই, এই অংশটা যোগ হচ্ছে, এটাও কম্প্রেশন, ইকুয়াল টু হচ্ছে টেনশন হুইচ ইজ এস এফ ওয়াই। তাহলে ওখান থেকে আসলে আমি এই ইকুয়েশনটা পেলাম। তার মানে এই ইকুয়েশনটা হচ্ছে আমার ফ্রম ইকুইলিব্রিয়াম ইকুয়েশন থেকে আমি পেয়ে গেলাম আমার ডেপথ অফ হুইটলির স্ট্রেস বক্স। ভালো কথা, আমরা এই ইকুয়েশনটাকে এস এর জায়গায় এই রো ফর্মে লিখতে পারছি। এখানে খেয়াল করো, রো প্রাইম একটা টার্ম আমি নতুন করে দেখতে পাচ্ছি, কিন্তু রো প্রাইম মানে হচ্ছে এস প্রাইম বাই বিডি, নট বিডি প্রাইম। এটা কিন্তু খেয়াল রাখো, বিডি হচ্ছে এফেক্টিভ ক্রস সেকশন, বি হচ্ছে উইডথ, ডি হচ্ছে এফেক্টিভ ডেপথ। তাহলে নিচে সবসময় বিডি হবে, বিডি প্রাইম হবে। আমরা এটাকে এইভাবে লিখতে পারি, বাট দরকার নেই। তাহলে ফাইনালি আমার মোমেন্ট হবে, মোমেন্টের দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে mn1, একটা mn2, যোগ করি। এখন খেয়াল করে দেখো আমি প্রবলেমটা করব কিভাবে। প্রবলেমে আমার এস জানা আছে, এস প্রাইমও জানা আছে, এফ ওয়াই ও জানি, তো সবই তো জানি, খালি জানি না হলে এ। তো আমরা এ তো আমরা এই ইকুয়েশন থেকে বের করে ফেলতে পারবো, তাই না? আচ্ছা, কিন্তু একটা কথা আছে, সেটা হচ্ছে এই যে আমি বের করলাম। আচ্ছা, এখানে আরেকটু স্লাইডটা, পরের স্লাইডটা আগে যাই, তারপরে কথাটা বলি। কথাটা কি সেটা হচ্ছে, আমরা এখানে এই কোয়েশ্চেন গুলো তো একই কথা, এটা আমি জাস্ট একটু ছোট করে বলি। সেটা হচ্ছে এই রো বি, আগে যেটা সিঙ্গেল রিইনফোর্সড বিমের রো বি ছিল, তার সাথে রো প্রাইমটা যদি যোগ করি সেটা হবে ডাব্লিউ রিইনফোর্সড বিমের রো বি। কেন? কারণ এডিশনাল রো তো আমি নিচে একটা অ্যাড হচ্ছে, উপরে যদি রো
রো প্রাইম অ্যাড হয়, নিচেও রো প্রাইম আছে। তার মানে আগে যেটা ব্যালেন্স কন্ডিশন ছিল তাহলে নিচে সেই ব্যালেন্স কন্ডিশনটা একটু বাড়বে। একইভাবে এই 005 এর কন্ডিশন গুলো জাস্ট রো প্রাইম অ্যাড হবে। এটা আমরা মনে হয় একটু চিন্তা করলে বের করতে পারবো। এটা হলে সিঙ্গুলারিটি ইনফোর্স এর সাথে যদি চিন্তা করো, উপরে রো অ্যাড করলাম, উপরে রো প্রাইম অ্যাড করলাম, তাহলে নিচেও রো প্রাইম দিচ্ছি, তাহলে আমার নিচের রডটা এই পর্যন্ত যেতে পারবে। এটা তাহলে ডাব্লিউ ইনফোর্স রিমেন রো 00 প্রাইমের ইকুয়েশনটা এভাবে আমরা বের করতে পারবো। আচ্ছা, এখন যেটা আমি এখন বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কম্প্রেশন স্টিল যে ইল করলো এটা আমরা বুঝলাম কিভাবে, এবং এটা ইল না করলে কি কোনো সমস্যা আছে নাকি? এটা ইল না করলে আসলে কোনো সমস্যা নেই, ইকুয়েশনটা একটু কঠিন হবে, বের করাটা একটু কঠিন হবে, এছাড়া কোনো সমস্যা নেই। আমাদের এখানে একটা ইকুয়েশন আছে 447, এই ইকুয়েশনটা দিয়ে আমরা দেখব যে আমাদের স্টিলের যে কম্প্রেশন স্টিল আমি প্রোভাইড করতেছি এটা ইল করছে কি করে নাই। প্রথমে কিন্তু বুঝতে হবে এটা কম্প্রেশন ইল। আচ্ছা, আমরা একটু ছবিতে আমি একটু হাতে ক্যালকুলেট করছি, এটা একটু দেখো। আমি এই স্ট্রেইন ডায়াগ্রামটা দেখো, এপসাইলন ইউ ডিভাইডেড বাই সি, এটা মানে তোমরা একটু নিচে দিলে মানে দেখতে পাইতো, তাই না? আচ্ছা, একটু ছোট করে দিলাম। সেটা হচ্ছে এপসাইলন ইউ বাই depth of the neutral axis c equal to epsilon s prime c minus d prime c minus, ঠিক আছে? এটা তো সিমিলার ট্রায়াঙ্গেল। আমি এখন ধরলাম যে জাস্ট ইল করছে, মনে করলাম এটা ইল করছে এই এপসাইলন এস প্রাইম। এতক্ষণ পর্যন্ত এইটা ছিল না, আমরা এটা নিয়ে কোনো মাথা ঘামাইনি, এখন এটা দিচ্ছি, এটা ইল করছে কি করে নাই সেটা আমরা একটু বের করতে চাই কম্প্রেশনে। ধরে নিলাম ইল করছে, এটা যদি হয় তাহলে আমরা এখানে এটাকে সিম্পলিফাই করে সি এর মানটা বের করলাম। সি এর মানে এখন এপসাইলন, এখানে যেটা এস প্রাইম ছিল এটার জায়গায় এপসাইলন ওয়াই বসাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, এইবার এই যে ইকুয়েশনটা ইউজ করি, টি ইকুয়াল টু সি। টি মানে হচ্ছে নিচের রড, টোটাল রড এএসএফওয়াই, আর কম্প্রেশনের দুটো অংশ হয়ে গেল 85 এফসি প্রাইম এবি, এটা হচ্ছে হুইটনি ব্লকের কম্প্রেশন, তার সাথে এখন আমি যে কম্প্রেশন রড দিচ্ছি সেটার ফোর্স, এবং ধরে নিচ্ছি যেহেতু এফওয়াই এটা এফওয়াই গেল। তাহলে এখানে আমি এবার এর জায়গায় বিটা 1 সি বসাইলাম, পুরো জিনিসটাকে বিডি দিয়ে ভাগ দিলাম, রোতে নিয়ে গেলাম, রো গেলাম, এখানে একটা বি বি কাটা গেল, একটা ডি নিচে চলে আসলো, আর এই যে সি ছিল সি এর জায়গায় এটা বসাই দিলাম, তাহলে এই ডি প্রাইমটা রইলো আর এই অংশটা অ্যাড হলো, আর এখানে বিডি দিয়ে ভাগ দিলে এটা রো প্রাইম হলো, ঠিক আছে? এই ফর্মুলাটা তাহলে এইবার দেখো ফর্মুলাটা এরকম একটা দাঁড়ায়। এখন এখানে দেখো এটা এটা তাহলে কোন রো, এটা কোথাকার রো, এটা প্রথমে খেয়াল করে দেখো, এটা হচ্ছে এএস থেকে আসছে, এটা হচ্ছে নিচে যে রিইনফোর্সমেন্ট আছে তার একটা পার্সেন্টেজ বলতেছে, ঠিক আছে? রো সি ওয়াই, কিন্তু এটা কিন্তু যে কোনো রো না। এবার একটু খেয়াল করো, এটা হচ্ছে সেই পরিমাণ রো যার জন্য উপরের রডটা জাস্ট ইল করছে। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা এখন যেটা বের করলাম, সো দিস রো ইজ বেসিক্যালি টেনশন রো, নিচে এই পরিমাণ রড যদি আমি এক্স্যাক্টলি এই পরিমাণ রড দিই তাহলে আমার উপরের রডটা ইল করবে। এটা হচ্ছে প্রথম কথা, এটাকে বুঝতে পারছো সবাই? আমি কিন্তু সেটা ধরেই বের করছি। এটা কি নিচের রো? এটা নিচের রো, এই যে দেখো এটা তো এএস, এএস থেকে আসছে, এএস থেকে এটা রো, এটা টেনশন রড। টেনশন রডের এই পরিমাণ টেনশন রড যদি আমি দেই তাহলে সাথে সাথে উপরেও ইল হবে, যখন নিচে ইল হবে তখন উপরে ইল হবে, বা যখন সরি আমার এইভাবে বলার ঠিক হয়, যখন ক্রাশ করবে তখন উপরেরটা ইল করবে। এটা হচ্ছে সেই ফর্মুলাটা, কারণ আমি উপরেরটা ইল ধরেই বের করছি। এটাকে সবাই বুঝতে পারছো? নিচের পোরশনে কি স্যার অলরেডি আরো বেশি স্ট্রেইন পড়ে গেছে না স্যার নিচের রডগুলোতে? হ্যাঁ হ্যাঁ, সেটা হোক, সেটা তো হয়েছেই। এখন আমি যেটা আঁকছি সেটা হচ্ছে লিমিটিং কেস, লিমিটিং কেসে আঁকছি। এখানে লাল লাইনটা না, লাল লাইনটা এখন আসেনি, আমি লাল লাইনের কথা বলছি না, শুধু কালো ডায়াগ্রামটার কথা বলছি। কালো ডায়াগ্রামের প্রথমেই আমি ধরে নিচ্ছি এপসাইলন এস প্রাইম ইকুয়াল টু হচ্ছে এপসাইলন ওয়াই, সেটা ধরে আমি ডিরাইভ করলাম, ডিরাইভ করে দেখাচ্ছি যে একটা রো এর পার্সেন্টেজ পেলাম, যেটার ডান দিকে কিন্তু সমস্ত জিনিস জানা আছে, খেয়াল করো, সমস্ত এভরিথিং ইজ নোন, উপরে কতটুকু রড দিচ্ছি সেটাও জানা আছে, সবকিছু সেকশনাল প্রপার্টি সব জানা আছে, দিলাম। তাহলে এই রডটা হচ্ছে সেই রড যার জন্য উপরে জাস্ট ইল্ড হবে, ঠিক আছে? হ্যাঁ বলো। স্যার এই রোবার সিওয়াই যেটা ওই সময় কি স্যার নিচের স্টিলটাও ইল্ড করবে? নিচের স্টিলটা অবশ্যই ইল্ড করবে, নিচের স্টিলটা সবসময় ইল্ড। এই যে দেখো এফওয়াই ধরতেছি, নিচের স্টিল কিন্তু এখানে আর কোনো কথা নাই যেখানে নিচের স্টিল ইল্ড করবে কি করবে না। তোমরা আগের প্রবলেম গুলো দেখছো, নিচের স্টিল অলওয়েজ ইল্ড করবে, ইল্ডটা কতটুকু হচ্ছে সেটা কথা। নিচের স্টিল ইল্ড করে না যখন ওভার রিইনফোর্সড হয়,
ওভার ইনফোর্স এগুলো কোনোটাই না। আমরা এগুলো চেক করলে আমরা তো ফাইনালি সবগুলোরই আমরা মানে স্যার এই পরিমাণ রড দিলে আমার উপরে নিচে দুই জায়গাতেই ইল্ড হয়ে থাকবে, এটা অলমোস্ট তুমি যেটা বলছো তা অলমোস্ট কারেক্ট। এই পরিমাণ রড দিলে উপরে জাস্ট ইল্ড হবে, নিচে তো ইল্ড হচ্ছেই। নিচে ইল্ডের পরিমাণ কত সেটা ইস্যু না। এই পরিমাণ ইল্ড দিলে উপরে জাস্ট এপসাইলন ওয়াই হবে, এপসাইলন এস প্রাইমটা এপসাইলন ওয়াই হবে, সেভাবে ডিরাইভটা করা হয়েছে। ঠিক আছে, এটা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এটা যদি বুঝে থাকে এইবার আসো। তার মানে এটা একটা লিমিটিং ভ্যালু, মানে এই পরিমাণ স্টিল যদি থাকে তাহলে উপরে ইল্ড হবে। আমার উপরে ইল্ড হওয়াটা কিন্তু জরুরি না, এটা বারবার বলতেছি। নিচে ইল্ড হওয়াটা যত জরুরি, উপরে ইল্ডটা অঙ্কটা করার জন্য জরুরি, ক্যালকুলেশনের পার্থক্য হবে, বাট ইট ইজ নট এ রিকোয়ারমেন্ট ফর ওয়ার্নিং। আচ্ছা, এখন আমরা যদি ধরে নিই যে এই যে রোটা আমি পেলাম, মেবি ধরো এটা 2.5% পেলাম। এখন মনে করো তার থেকে যদি আমি কম রো নিচে দিই তাহলে কি হবে? আমরা এবার ছবিতে জিনিসটা চিন্তা করি। রো কম দেওয়া মানে হচ্ছে টি কম দেওয়া, তাই না? টেনশন কম হওয়া। রো কম মানে এএস কম হওয়া, এএস কম মানে টি কম হওয়া, টি কম হওয়া মানে কম্প্রেশন কম হওয়া, যেহেতু দুটো সবসময় সমান। কম্প্রেশন কম হওয়া মানে এ কম হওয়া, তাই না? কারণ 0.85 এফসি প্রাইম তো ফিক্স, একমাত্র জিনিস কমার সুযোগ আছে এ। এ যদি কমে ডেপথ অফ দ্য নিউট্রাল এক্সিসও কমবে। এই যে এবার লাল ছবিটা দেখো, ডেপথ অফ দ্য নিউট্রাল এক্সিস কমাই দিছি আমি, দেখতে পাচ্ছ? এমন একটা সিচুয়েশন আমি ছবিতে আঁকছি লাল লাইনটা দিয়ে, যে আমার যদি রো কম হয় তাহলে এই সিচুয়েশন হবে। সি যদি কমে, এবার দেখো এপসাইলন আই প্রাইমটা বাড়বে না কমবে? দেখো তো প্রবলেমটা বোঝা গেছে কিনা কি বলতে চাচ্ছি আমি। আমি জাস্ট ইল সিচুয়েশনে আঁকলাম, কিন্তু তারপরে বললাম যে না, এর থেকে যেই রো আসছে এই রো যদি না দিই তাহলে কি হয়, তার থেকে যদি কম রো দিই তাহলে কি হয়। কম রো দেওয়া মানে টি কম কম হওয়া, রো কম হওয়া মানে ফোর্স কম হওয়া, তাই না? টি কম হওয়া মানে কম্প্রেশনও কম হওয়া, কম্প্রেশন কম হওয়া মানে স্ট্রেস ব্লকের এ কম হওয়া, কারণ স্ট্রেস ব্লকের পরিমাণটা 0.85 এফসি প্রাইম, ওখানে কম হওয়ার সুযোগ নাই। এ যদি কম হয় তাহলে তো নিউট্রাল এক্সিসের ডেপথও কম হবে, সিও কম হবে। সি কম হলে অন্য সময় কিন্তু আমরা খুশি হইতাম, তাই না? এটা কি খেয়াল করছো সবাই? আগে কিন্তু আমরা যখন নিচের ইল যত কম হবে, নিচের ইলটা টেনশন ইলটা তত বেশি হবে, আমরা কিন্তু সেটাই চাইতাম। কিন্তু এখন কিন্তু আমি নিচের ইলটার কথা বলতেছি না, আমি বলতেছি এপসাইলন এস প্রাইমের কথা। এপসাইলন এস প্রাইমটা আগে যতটুকু ছিল, কালো দাগটা যেখানে আছে, লাল দাগটা সি কমে যাওয়াতে এটা কিন্তু কমে গেল, তাই না? তাইলে একটু আগে যেটা ধরছিলাম, এখন আর এপসাইলন এস এইটা কিন্তু আর ইল্ডের থেকে কমে যাচ্ছে। সমান সমান ধরে শুরু করছিলাম, এখন তার থেকে যদি কম হয় তাহলে তার ইল্ড করলো না। তার মানে দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ স্টিল যেটা আমার নিচে দরকার টু ক্রিয়েট ইল্ডিং এট টপ। এটাকে বুঝতে পারছো? স্যার আরেকবার না, আরেকবার না, তুমি বলবে এবার আমাকে। এবার তুমি আমাকে বলো, এটা আমি তোমাকে প্রশ্ন করে তুমি উত্তর দাও, তাহলে উত্তর জিনিসটা সহজ হবে। প্রথম কথা হচ্ছে এটা একটা রো, এটা একটা লিমিটিং ভ্যালু। হ্যাঁ, এটা কোথাকার কথা বলতেছি, কোথাকার রো? স্যার নিচে মানে টেনশন রডের কথা বলতেছি। টেনশন রডের পরিমাণ, এটা টেনশন রডের একটা লিমিটিং পরিমাণ। এই পরিমাণের থেকে যদি আমি কম রড দিই তাহলে কি হবে, এখানে আমি দেখাচ্ছি। কম দিলে কি হবে, এই রডের থেকে কম দেওয়া মানে কি, একটা রো কম দেওয়া মানে টেনশন কম হবে, তাই না? রো আমি যদি এস কমাই দিই, এস রো কমানো মানে এস কমানো, এস এফ ওয়াই এস এফ এই এস কমালে এস এফ ওয়াই কমে যাবে, তার মানে টেনশন কমে যাচ্ছে। টেনশন যদি কমে যায় তাহলে কম্প্রেশনও কমে যাচ্ছে, উপরের সাথে মিলাও। কম্প্রেশন যদি কমে যায়, এও কমে যাচ্ছে, ডেপথ অফ দ্য হুইটনি ব্লক কমে যাচ্ছে। হুইটনি ব্লকের এর সাথে ডেপথ অফ দ্য নিউট্রাল এক্সিসের সমস্যা, তাহলে সিও কমে যাবে। তাহলে সি কমে যাওয়া, এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সি কমে গেলে খুব খুশি হইতাম, কারণ কি সি কমে গেলে, এইবার দেখাই আমি, সি কমে গেলে তো এটা বেড়ে যায়। দেখো লাল লাইনটাতে একটু বেড়ে গেছে, আগের থেকে স্ট্রেইনের থেকে বেড়ে গেছে, তাই না? আগে যে আমরা সি কমে গেলে খুশি হইতাম, খুশি হই, অসুবিধা নাই, কিন্তু এইখানে কিন্তু তা না। এখানে সি কমে গেলে আমার আসলে এই আর ইল্ডিং হবে না। তার মানে আমরা কিন্তু সোজা কথা এখানে বলতে চাচ্ছি, যদি আমরা এই যে একটু আগে যে ফর্মুলাটা ইউজ করলাম, সেই ফর্মুলা তখনই ভ্যালিড হবে যখন আমার এই নিচের রো প্রাইমটা এর থেকে বেশি হবে। ঠিক আছে? এটা যদি না হয় তাহলে কিন্তু অঙ্কটা একটু কঠিন হবে, এছাড়া কোনো সমস্যা নেই। ঠিক আছে, সবাই বুঝে পাচ্ছে আশা করি। এটা জাস্ট একটা চেক, এই রোসি
তাহলে মানে মানে স্যার উপরে মানে কম্প্রেশন ইট তো আমার রিকোয়ার্ড না, কিন্তু আমি যাতে এই ফর্মুলাটি ইউজ করতে পারি সেই জন্য আমি এই লিমিটের মধ্যে রাখবো। রাখবো না, এটাই আমি জাস্ট কি? চেক করবো, রাখবো আচ্ছা, না, আমি চেক করে দেখবো হয়তো এটা আছে কি নাই। এটা তখন আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। হ্যাঁ, এই যে এই ফর্মুলাটা আমি যখন করতেছি দুই জায়গায় খেয়াল করে দেখো, আমি কিন্তু এখানে যখন করতেছি আমি একেও ইল ধরতেছি, একেও ইল ধরতেছি, দুটো কম্পোনেন্ট ইল। বা যদি আমি আগের ছবিতে চলে যাই, দেখো এখানে কিন্তু আমি ধরে নিচ্ছি দুটাই ইল। এই যে দুটা কখনই ধরতে পারবো সেটাই বললাম, যে আমি যে এই যে কম্প্রেশন স্টিলটাকে ইল ধরতেছি, এটা কেন ধরতে পারলাম? যদি আমার নিচে যথেষ্ট পরিমাণ রড থাকে তখন এটা হবে। যথেষ্ট কত? এই রো সি ওয়াই বার, এটা আমরা এখন বের করে নিলাম। নিচে যদি এর থেকে বেশি রড থাকে তাহলে উপরে ইল্ড হবে, কিন্তু দ্যাট ইল্ড ইজ নট রিকোয়ার্ড, সেটা বুঝতে হবে। এটা জাস্ট এইভাবে করার জন্য করা হবে। ঠিক আছে, এটা বুঝে ফেলছি। আচ্ছা, এবার আমরা এরপরে অনেক কিছু বলা আছে, এগুলো দরকার নেই। হ্যাঁ, যদি ইল না করে তাহলে ফর্মুলাটা অন্যরকম হয়ে যাবে। ইল না করলে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন লাগবে, সেটা আমরা দেখবো। কিছু বলতে চাচ্ছ? কিছু বলতে চাইলে বলো। আচ্ছা, আমরা এবার একটা প্রবলেমে যাই। স্যার হ্যাঁ, বলো। রো এর ভ্যালু যদি রো সি এর চেয়ে বেশি হয় তখন কি হবে স্যার? আমি যেমন ধরো এখানে তো ফর্মুলা, যেমন ধরো এই ইকুয়েশনটাই, হ্যাঁ, এই ডান দিকের সমস্ত কিছু আমার জানা আছে, এগুলো সবকিছুর মধ্যে বসায় আমি পেলাম 2.5%, 0.025 মনে করো। ঠিক আছে, এটা কিন্তু একটা লিমিট। এখন আমি দেখলাম যে আমার নিচে এই 2.5% থেকে বেশি রড আছে, 2.6 আছে। তার মানে আমি এখন এই আগের মেথডটা ভ্যালিড। এই যে আমরা এই যে বোট ইল করে ধরতেছি, এই যে এখানে উপরে যে এফ ওয়াই ধরতেছি, এটা ভ্যালিড। দ্যাটস ইট, আর কিছু না, ইট ইজ নট এ রিকোয়ার্ড। বুঝতে পারছো? এবার আমরা তাহলে কোনটা করব, মানে বেশি দিব নাকি কম দিব? না, আমরা দিব না, আমাদের যেটা দরকার সেটাই করবো। যে মানে এটা জাস্ট প্রবলেমটা করার জন্য, এটা কিন্তু দেওয়া দেওয়ার ব্যাপার নাই। এটা আমরা যখন এটা দুরকম কেসই হবে, এটা বেশিও থাকতে পারে কমও থাকতে পারে, কোনোটাই রিকোয়ার্ড না। আমরা দিয়ে দেখবো যেটা কি হয়। এটা সেকশনের উপর ডিপেন্ড করবে, অনেক কিছু ডিপেন্ড করবে, এটা আমরা একটু পরে বুঝতে পারবো। বাট ইট ইজ নট রিকোয়ার্ড যে আমি এটাকে জোর করে এদিকে নিয়ে যাবো, সেরকম না। এটার উপর ডিপেন্ড করে স্যার আমরা কোন সূত্র ইউজ করব সেটা বুঝতে পারবো। এক্স্যাক্টলি, এই যে এখানে দেখো, এখানে আরেকটা এখানে দেওয়া আছে, যদি এটা ইল না করে তখন আমরা কি করব? যদি ইল না হয় তখন আমরা এফএস প্রাইমটা বের করতে হবে। এফএস প্রাইমটা তখন আর ইল হয় না। ঠিক আছে, তখন আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করব। তখন দেখো হুকস ল ব্যবহার করে আমরা এই জিনিসটা বের করতেছি। এটা হুকস ল দিয়ে স্ট্রেইনকে ইএস দিয়ে গুণ করে এফএস প্রাইম পেলাম। তারপরে ওই যে কি ইকুয়াল টু সি তে ইকুয়েশনটা বসালাম, এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে সিটা সলভ করতে হবে। এটাই পার্থক্য, এছাড়া কিন্তু পার্থক্য নেই। খেয়াল করে দেখো, টুল কিন্তু একই। তখন আমার এটা এফ ওয়াই হয়ে গেছে, আর যখন হবে না তখন আমি টি, তখনও কিন্তু টি ইকুয়াল টু সি রইল। কিন্তু এই সিটা যখন আমি বসাচ্ছি, স্যার এখানে যে স্যার রবি প্রাইম বলছে, স্যার এই রবি প্রাইমটা কি রো সি ওয়াই এর সূত্রটা বসায় আমি যদি রোটা ছোট পাই, মানে আমি যে নিচে রডটা দিচ্ছি সেটা যদি রোটা ছোট পাই, সেটা বুঝাচ্ছে স্যার? তুমি কি বলতে চাচ্ছ আবার বলো। মানে আমি রবি প্রাইমের সাথে কিন্তু আসলে সম্পর্ক নেই, তুমি এগুলো বলছো, এগুলো আপাতত ভুলে যাও। আমার কথা হচ্ছে শুধু এই ভ্যালুটা চেক করবো। এই ভ্যালুটা চেক করে আমি দেখবো ওয়েদার আমার এটা ইল্ড করছে কি করে নাই। ইল্ড না করলে তখন আমার এইখানে এফ ওয়াইটা আর বসবে না, তখন আমি এটা বাইর করে দেবো। ঠিক আছে, আমরা এটা যদি বড় হয় স্যার, বড় হইলেও কোনো সমস্যা নাই, কম হইলেও কোনো সমস্যা নাই, খালি মেথডটা যেরকম হবে এটাই পার্থক্য। জি স্যার। আচ্ছা, আমরা এখন এই বইয়ের এক্সাম্পলটা দেখি একটু। এক্সাম্পল 4.12। হ্যাঁ, এখানে বলা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার বিম আছে, হ্যাজ এ উইডথ 12 ইঞ্চি, এফেক্টিভ ডেপথ দেওয়া আছে 24 ইঞ্চি, নিচে 6টা বার আছে। দেখো 2 রোতে বার আছে। হ্যাঁ, একটা ছবি দিলে মানে ভালো হয়। এই যে এইরকম নিচে 6টা বার আছে, 6টা 10 নম্বর, উপরে 2টা 8 নম্বর বার আছে। হ্যাঁ, 24 ইঞ্চি ডেপথ। এই প্রবলেমটাকে বলা হয়েছে, এখানে আরো কিছু বলা হচ্ছে যে ফর সিম্পলিসিটি ইন ক্যালকুলেশন ডিটিটাকে ডি ধরতে বলছে। এটা দরকার ছিল না, কেন বলছে জানি না। কম্প্রেশন রিইনফোর্সমেন্ট বলা আছে, এফ ওয়াই দেওয়া আছে, এফসি প্রাইমটা 5000 বলা হচ্ছে, এমএন কত। আচ্ছা, প্রথমে বলে রাখি এই বইয়ে এই অঙ্কটা আসলে ঠিক নাই। হ্যাঁ, ঠিক নাই। এবং বইয়ের টেক্সটে কি লেখা আছে বলি, কিভাবে করছে বইতে টেক্সটে বলা হচ্ছে যে যুক্তিটা কি, যে নিচে রড
নিচে রড আমি দিচ্ছি যখন ব্যালেন্স কন্ডিশন পর্যন্ত আমি দিলাম, তারপরেও আমার ক্যাপাসিটি হচ্ছে না, তখন আমি ব্যালেন্সের বেশি রড দিচ্ছি, নিচেও দিচ্ছি উপরেও দিচ্ছি। এটা বইয়ের লজিক। এবং বইয়ের থিওরিতে যেটা লেখা আছে যে একটা বিমকে ডাবল রিইনফোর্সড হওয়ার জন্য নিচে রো বিট থেকে বেশি রড থাকতে হবে। আর এখানে যেটা বলা হয়েছে সেটাও একটু বলি। এখানে বলা হচ্ছে যে বিম প্রথমে এটা সিঙ্গেল রিইনফোর্স না ডাবল রিইনফোর্স এটা চেক করতে বলা হয়েছে। বলা হচ্ছে যদিও উপরে রড আছে, কিন্তু যদি আমার এই রো যেটা আছে আমাদের নিচের রড হচ্ছে 7.62, আমার এটা হচ্ছে রো। হ্যাঁ, বলা হচ্ছে এই রো এর ভ্যালুটা যদি আমার এই রো 005 এর থেকে বেশি হয়, তাহলে এটাকে আমরা ডাবল রিইনফোর্স ধরতে পারি, আদারওয়াইজ এই উপরের রডটা ইগনোর করা যায়। এই কথাটা বইয়ে লেখা আছে, বাট হুইচ ইজ নট ট্রু। এই কথাটা বইয়ে অঙ্কটায় এখানে অনেকগুলো জিনিস, বইতে অনেকগুলো জিনিস ভুল করছে। এক হচ্ছে এই ভ্যালুটা আসলে এইটা না, 005 করলে এটা আসে না। তোমরা করে দেখো, এটা আসবে না, এক নম্বর কথা। দ্বিতীয়ত হচ্ছে তোমার এই কন্ডিশনটা স্যাটিসফাইড না করলেও আসলে এটা ডাবল রিইনফোর্স বিম হতে পারে। হ্যাঁ, এটা আসলে শর্ত না। এখানে বইতে যেটা বলেছে সেটা আগে বলিনি, সেটা বইয়ের কথাটা হচ্ছে সেটাও কিছুটা সত্যি। সেটা হচ্ছে বলতেছে যে একটা বিমকে ডাবল রিইনফোর্স হওয়ার জন্য, ডাবল রিইনফোর্স মানে কি সেটা আগে বুঝি, যে নিচে যে রড আছে তার কিছু অংশ উপরের কংক্রিটের সাথে কাপল করতেছে, আর বাকি অংশটা উপরের রডের সাথে কাপল করতেছে। একটা কাপল হচ্ছে রড কংক্রিট, আর একটা হচ্ছে রড, তাই তো? তার মানে নিচে রড আসলে অনেক লাগবে, এটা খুব অবভিয়াস কথা। নিচে যদি যথেষ্ট পরিমাণ রড না থাকে, তাহলে দুইটা কাপল যথেষ্ট সিগনিফিকেন্ট কাপল হয় না, এডিশনাল কাপলটা সিগনিফিকেন্ট হয় না। এখন এই কথাটা বলতে গিয়ে ওরা যেটা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে চাচ্ছে যে আমার রোটা যথেষ্ট পরিমাণ রো থাকতে হবে। কত বেশি রো? থিওরিতে লেখা আছে রো বিট থেকে থাকতে হবে বেশি, আর এখানে অঙ্কটায় লেখা আছে 005 এর থেকে বেশি থাকতে হবে। কিন্তু ভ্যালুটা আসলে যদি তোমরা চেক করে দেখো, এই ভ্যালুটা আসলে রো 004 এর ভ্যালুটা দেওয়া আছে, বাট এই কন্ডিশনটা আসলে দরকার নেই। এখন জিনিসটা হচ্ছে কি, আমরা এই অংশটা নাদিম হাসানের বই থেকে করা পছন্দ করি, কারণ নাদিম হাসানের বইতে জিনিসটা আরেকটু স্পষ্ট ভাবে করা আছে। আমরা আপাতত এই জিনিসটা ইগনোর করি। এটা মানে এখানে বলা আছে মাস্ট বি অ্যানালাইজড অ্যাজ ডাবল রিইনফোর্স, কিন্তু আমরা ওই বইয়ের অঙ্কতেই দেখবো এই অংশটা যদি নাও হয় তারপরেও এটা ডাবল রিইনফোর্স হয়। সুতরাং এই কথাটা আসলে নট ট্রু। তাহলে আপাতত এই কথাটা জেনে রাখি যে এই কন্ডিশন যেটা আমরা ব্যবহার করতেছি এটা আসলে খুব যে সত্যি কথা তা না। আচ্ছা, এবার দেখো আমরা পরের অঙ্কটা দেখি। পরে কি করলাম আমরা, বিটা 1 এর মান হবে 0.8, যেহেতু 5000 PSI কংক্রিট। এই যে এই ভ্যালুটা বের করে ফেললাম, ওই যে একটু আগে যে ফর্মুলাটা বের করলাম ওই ফর্মুলাটা রো সি ওয়াই বারটা বের করলাম। দেখো সবকিছু জানা আছে, আমি বসাই দিলাম। এখানে খালি বসানোর সময় রো প্রাইমটা বসাইলাম, উপরে রডটা বসাতে হয়। তার মানে দেখো 0.0245 মানে 2.45% রড যদি থাকে, এর বেশি যদি থাকে, তাহলে উপরের রডটা ইট করবে, কম্প্রেশন রডটা ইট করবে। নিচের কথা কিন্তু বলা হচ্ছে না, রডের পরিমাণটা হচ্ছে নিচের পরিমাণ, কিন্তু আমাদের উপরে এবার আমরা খেয়াল করে দিই কত আছে। দেখো অ্যাকচুয়াল রড আছে 0.0265, লিমিট হচ্ছে 0.0245। তার মানে আমাদের যথেষ্ট পরিমাণ রড আছে, এর থেকে বেশি রড আছে। তার মানে এটা কি হবে তাহলে বলো? উপরেও ইল্ড করবে। এটা বুঝে ফেললাম, জাস্ট এইটা। এখানে খালি এই অংশটা বাদ দাও, এই অংশটা দরকার নাই। এই চেকটা যেটা করছে এই চেকটা নট ট্রু, বাট পরেরটা ঠিক আছে। আচ্ছা, এখন আমরা তাহলে পরেরটা চলে যাই। তাহলে যদি ট্রু হয়ে যায় তাহলে খুব সোজা। তারপরে এটা করলাম, এটাও আসলে আমার দরকার নাই। এই চেকটা এটাও আসলে ম্যাক্সিমাম যেটা করছে 005 এর করসপন্ডিং রডটা বের করছে। ইল্ড হলে যেটা হয়, এটা আসলে কি করছে বলি। এই 005টা আমরা বের করি কেন? আমরা বের করি যে এর থেকে বেশি হয়ে যাচ্ছে কিনা। এর চেয়ে বেশি হয়ে গেলে কিন্তু রডের পরিমাণ যদি এর থেকে বেশি হয়ে যায় তাহলে সমস্যা কি? তাহলে আর এপসিলন টিটা স্যাটিসফাই করবে না, তাই না? এবং এইটাও আমরা বের করলাম কিভাবে? প্রথমে আমরা সিঙ্গেল রিইনফোর্স ধরে সিঙ্গেল রিইনফোর্সের 005 এর এটা বসালাম, তার সাথে রো প্রাইমটা যোগ করলাম। যেহেতু সবাই ইল্ড করতেছে, তার মানে নিচে যদি 005 থাকে, এটা উপরে একটা এডিশনাল রো প্রাইম আছে, তার নিচেও একটা এডিশনাল রো প্রাইম কাপল করতেছে, তাহলে সেটা হচ্ছে এইটা।
তাহলে এইটাও একটা লিমিট পেলাম যে যদি আমার রডটা এর ভিতরে থাকে তাহলে আমার এপসাইলন টিটা আমার মনের মতো এপসাইলন টি হবে 005 হবে। অর্থাৎ আমরা যদি দেখে আসি এর থেকে বেশি আছে কিনা, একটু আগে দেখছি কত 005 এর চেয়ে বেশি হলে কেন এখানে সমস্যা হচ্ছে স্যার? এখানে 005 এর থেকে বেশি হলে সমস্যা হবে। এখানে দুটো জিনিস দেখো, এই যে 0265 আছে, এটা থেকে কম আছে, এটা থেকে বেশি হলে কি হবে বুঝতে পারতেছো? তাহলে আর স্ট্রেইনটা একটু পরে এপসাইলন টি চেক করছে, তখন কিন্তু এই এপসাইলন টিটা এই 005 এর উপরে থাকবে না। ঠিক আছে, আচ্ছা এখানে খেয়াল করো, এরপর পরের স্টেপটা দেখাই। পরে এ বের করলাম, এ মানে কি ওই সি ইকুয়াল টু টি ধরে এ বের করে ফেললাম। এরপরে সি বের করলাম, সি থেকে এপসাইলন টি বের করলাম, এপসাইলন টিটা জাস্ট অ্যাবাভ 005। যদি এটা যদি 0.27 হয়ে যেত তাহলে এটা মিলতো না, এটা তখন এটা 0051 এর থেকে এই মানে 005 এর থেকে কম আসতো। এটা কেন করলাম, কারণ দেখো আমরা পরের স্লাইডে গেলে বুঝতে পারবো। এটা কম করলাম কারণ phi equal to 0.9 পেলাম। আমরা যদি এখন এটা যদি স্যাটিসফাই না হতো, এটা যদি আমাদের রো এর ভ্যালু যদি এর থেকে বেশি হইতো তাহলে স্বাভাবিকভাবে এটাও স্যাটিসফাই করতো না এবং ফাইটাও আমাদের আমরা যে ফাইটা ব্যবহার করলাম এটাও আমাদের 0.9 পেতাম না। আচ্ছা ফাইনালি আমাদের দরকার হচ্ছে কাপলটা বের করা। তো mn ইকুয়াল টু আমরা জাস্ট mn দুটো ফর্মুলা বসাই দিলাম, দুই জায়গায় ইল্ড করছে যেহেতু এটাও 60 এটাও 60, এর ভ্যালু জানি a/2 বসালাম। খুব সিম্পল অঙ্কটা, ঠিক আছে? সবাই কি বুঝছো জিনিসটা? একবারে বোঝার কথা না, একটু একটু স্যার বলো বইয়ের লজিকটা কেন বাদ দিলাম ওইটা একটু আবার বলবেন? না আমি তোমাকে একটা জিনিস বলি, বই বলতেছে যে নিচে তোমার অনেক রড লাগবে। কেন? বইয়ের যুক্তিটা হচ্ছে তুমি তো বইয়ে কিন্তু দুই জায়গায় দুই কথা লেখছে, থিওরিতে এক কথা লেখা আছে, প্রবলেমটা আরেক কথা লেখা আছে, এবং প্রবলেমের মধ্যে অন্য কথা। বইয়ের থিওরিতে লেখা আছে যে নিচে তুমি সিঙ্গেল রিইনফোর্স পর্যন্ত যাইতে পারো রো বি পর্যন্ত, ঠিক আছে? এই পর্যন্ত রড দিয়ে তুমি একদম এটাকে ব্যালেন্স পর্যন্ত গেলা, যদিও আমরা কোনো সময় যাব না। তারপরে তুমি এখন উপরে কাপল তৈরি করতে চাচ্ছ, তার মানে উপরেও রড দিলা নিচেও রড দিলা, তার মানে নিচে তো ডেফিনেটলি তাহলে ওই ব্যালেন্সের থেকে বেশি রড থাকতে হবে, থিওরিতে এটা লেখা আছে। আর এখানে যেটা বলা হচ্ছে যে আমি তো 005 এর বেশি রড আসলে দিতে পারবো না, এই লিমিট পর্যন্ত তো আমি যাইতেই হবে আমাকে। আমি একটা ডাবল রিইনফোর্স করতে চাচ্ছি কেন, যে আমার নিচে আমি অনেক রড ভরছি, ভরতে ভরতে আমি একদম 005 পর্যন্ত ভরে ফেলছি, ভরার পরে আমি আরো এডিশনাল রড দিচ্ছি, তারপরে না এটা মিনিংফুল হবে, এর আগ পর্যন্ত এডিশনাল কাপল হবে না। সেই হিসাবে এই জিনিসটা বলছে, কিন্তু আসলে জিনিসটা হচ্ছে কি তোমাকে বলি, আমি যদি এখানে একটু ছবিতে দেখাই, দেখো আমার দেখো এইখানে তুমি একটা রড দিচ্ছ, এখানে একটা রডের স্ট্রেইন হচ্ছে, নিচে যাই থাকুক না কেন এই রডটা যদি স্ট্রেইন হয় তাহলে কিন্তু একটা স্ট্রেইন হওয়া মানে একটা ফোর্স ডেভেলপ করবে, এই ফোর্স হওয়া মানেই তো একটা কাপল আসবে। সুতরাং আসল কথা হচ্ছে এইখানে রড থাকা মানেই ডাবল রিইনফোর্স হবে। এখন এই রডটা সিগনিফিকেন্ট কাপল প্রডিউস করতে পারবে কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। তার মানে আসলে এইখানেও এডিশনাল রড দরকার এইখানে এই রডের সাথে কাপল করার জন্য। সুতরাং বইয়ের কথাটা এক অংশে ঠিক, কিন্তু এক্স্যাক্টলি 004 বা 005 রো এর করসপন্ডিং এর থেকে বেশি থাকতে হবে এই কথাটা লজিক্যাল হয় নাই। কারণ আমরা বইয়ের অঙ্কতেই দেখবো এরপরে ওরা যে কন্ডিশন দিচ্ছে সেই কন্ডিশনটা স্যাটিসফাই না করার পরেও সিগনিফিকেন্ট মোমেন্ট অ্যাড হয়। এখানে যেটা বলতেছে এর কম থাকলে এটা দরকার নেই, কিন্তু এই কথাটা আসলে সত্যি না। এটা আমরা নাদিম হাসান, এটা শুধু এই বইতেই এই কন্ডিশনটা দেওয়া আছে, নাদিম হাসানের বইতে কিন্তু এই কন্ডিশনটা নাই। হ্যাঁ, এবং আমরা দেখবো যে নাদিম হাসানের বইটা আমরা ফলো করে অনেকগুলো প্রবলেম করবো। এখানে এটা ধরা না ধরার মধ্যে প্রবলেমটা কোনো পার্থক্য হলো না, বাট দিস চেক অ্যাকচুয়ালি মিনিংলেস। আমি সেটাই মনে করি, এটা দরকার ছিল না। ওকে স্যার, মানে স্যার সিম্পলিফাইড ইকুয়েশনটা স্যার আমি ডাব্লিউর জন্য ব্যবহার করতে পারবো যখন রো গ্রেটার দেন রো সি ওয়াই হবে স্যার, এটা স্যার কি স্যার? আর স্যার যখন আমি কমপ্লেক্স আসবে তখন স্যার কি রো লেস দেন রো সি ওয়াইটা হবে, এই ক্ষেত্রে স্যার কোয়াড্রেটিক ইকুয়েশনটা আসবে? আমরা এরপরে একটা প্রবলেমে দেখবো যে তখন কিভাবে করব। যখন টপ স্টিলটা ইল্ড করবে না তখন আমরা কিভাবে করব, আমরা সরাসরি থিওরিতে না গিয়ে প্রবলেম দিয়ে জিনিসটা দেখাতে চাই, ঠিক আছে? কিন্তু এখানে আজকে যেটা আমরা দেখালাম যে এই
মানে বইয়ের কন্ডিশন যেটা বলতে চাচ্ছি এটা আসলে এটা টু সাম এক্সটেন্ট ট্রু, কিন্তু এটা যে সবসময় ট্রু এটা না। হ্যাঁ, তোমাকে নিচে যথেষ্ট পরিমাণ রড থাকতে হবে, এটা সত্যি কথাই। নিচে যদি তুমি যথেষ্ট পরিমাণ রড না দাও, আমাদের দুইটা কাপল, একটা কংক্রিটের সাথে কাপল করবে, একটা উপরে এডিশনাল রডের সাথে কাপল করবে। এখন যদি এমন হয় যে তোমার নিচেও যা রড উপরেও তাই রড, তাহলে উপরের ওই রডের সাথে কাপল করলে তো মানে সাফিসিয়েন্ট রড পাচ্ছে না দুইটা ভাগ হওয়ার জন্য। সুতরাং এটা টু সাম এক্সটেন্ট ঠিকই আছে, কিন্তু একদম যে এই লিমিটেড বেশি থাকতে হবে এটা আসলে ট্রু না। সুতরাং এই কন্ডিশনটা এই বইতেই আছে, অন্য জায়গায় কিন্তু নাই। হ্যাঁ, সেটাই জাস্ট পয়েন্ট আউট করলাম। ওকে, আমরা এরপরে পরের দিন আমরা যেটা করবো, আমার মানে আজকে আমরা এখানে শেষ করবো। আমরা নাদিম হাসাবের বইয়ে দেখবো, আমরা এখানে দেখবো যে নাদিম হাসাব বইতে ওই চেকটা করাই হচ্ছে না। আমরা চেকটা করব আমাদের রো ম্যাক্স এবং রো মিনের মাঝখানে আছে কিনা, এটা মোর ইম্পর্টেন্ট চেক। কারণ এই কন্ডিশনটা দিয়েই তো আমি কন্ট্রোল করতেছি আমার এপসিলনটি হচ্ছে কি হচ্ছে না। যথেষ্ট পরিমাণ এপসিলনটি হচ্ছে কিনা সেটা চেক করবো, কিন্তু আমার এটা চেক করার দরকার নাই যে এটা ব্যালেন্সের বেশি আছে কিনা বা এটা থেকে বেশি আছে। এটা কিন্তু ইটস নট এ রিকোয়ারমেন্ট, এটাই বলতে চাচ্ছি। ওকে, আমরা মানে আজকে কোয়াড্রেটিক ইকুয়েশনে যাব না, আমরা আগামীকাল কোয়াড্রেটিক ইকুয়েশনের প্রবলেমটা করব এবং আমরা দেখবো ওখানে কি হয়। তোমরা কিছু প্রশ্ন থাকলে করো। স্যার গতদিন হচ্ছে গিয়ে ওই যে একটা প্রবলেম করানোর সময় বলেছিলেন যে কনসেন্ট্রেটেড লোডও থাকতে পারে, তো তখন বলেছিলেন যে হচ্ছে মোমেন্টটা বের করে নিব ওই পয়েন্টে। তো আমাকে কি বলে দিবে যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টের জন্য হচ্ছে গিয়ে করতে মোমেন্টটা বের করতে? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। কোনো একটা পয়েন্টের কথা বলা হবে, যেটা আমি উদাহরণ দিয়েছিলাম, স্পেসিফাই করে দিবে যে মিড পয়েন্ট স্পেসিফাই করে দেবে। আর যদি স্পেসিফাই না করে দেয়, আমি যেখানে সবচেয়ে বেশি ম্যাক্সিমাম মনে হচ্ছে সেখানেই করবো স্বাভাবিকভাবে। যেমন একটা বিম আছে, আমি যদি এখানে কনসেন্ট্রেটেড লোড দিই এবং বলে দিই যে এটা হচ্ছে আমার PLL, যেটা আগের দিন দেখাইছিলাম, আর একটা মনে করো এটা আছে, এটা ফিক্স, এখানে মনে করলাম UDL আছে, বলে দিচ্ছি যে UDL-টা হচ্ছে ডেড লোড, এটা WD। তাহলে আমরা দুইবার মোমেন্ট বের করবো, একবার এখানে WH বাই মোমেন্ট হবে এটার জন্য, এখানে মোমেন্টটা বের করতে চাই, আর PL ইনটু L দুইটা মোমেন্ট আলাদা করে বের করে আমরা এটাকে 1.2 দিয়ে মোমেন্টটাকে গুণ করব, আর লাইভ লোডের মোমেন্টটাকে 1.6 দিয়ে গুণ করে যোগ করব। এখানে তাহলে আরেকটা জিনিস হচ্ছে, সবচেয়ে দেখার বিষয় হচ্ছে, প্রথমেই দেখার বিষয় বিমের রডটা কোথায় দিব? উপরে। হ্যাঁ, বিমের এখানে ক্যান্টিলিভার বিমের রডটা উপরে হবে। এই অঙ্কটা করার সময় যদি তুমি রডটা নিচে দাও, তাহলে কিন্তু প্রথমে বুঝে গেলাম যে তুমি বুঝো নাই। ঠিক আছে, তাহলে এরকম একটা প্রবলেম হতে পারে। স্যার এখানে যে দুইটা বেন্ডিং মোমেন্ট হয়, তারপর দুইটা কম্বাইন করে যেখানে ম্যাক্সিমাম হয়। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে স্যার। এরকম অনেকগুলো এক্সাম্পল দিয়েছিলাম যে এরকম সিম্পলি সাপোর্টেড বিম হতে পারে, যেখানে UDL ও আছে আবার কনসেন্ট্রেটেড লোড আছে। বললাম যে এখানে মোমেন্টটা বের করো, এখানে মোমেন্টাম বের করে ইয়ে করো। তোমরা এখন এখান থেকে শিয়ার ফোর্স আঁকো, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারো, বাট মানে বিনা কারণে সময় নষ্ট হবে। সরাসরি আমরা একবারে কুইকলি এখানে মোমেন্টটা বের করে ফেলবো। একবার ডেড লোডের মোমেন্টটা বের করলাম, একবার লাইভ লোডের মোমেন্টটা বের করলাম, ফ্যাক্টর দিয়ে যোগ করলাম। ঠিক আছে, তখন আমাদের ইয়েটা হবে যে MU ইকুয়াল টু হবে, সরি MU ইকুয়াল টু হবে 1.2 BL 1.6 ML। ঠিক আছে, আচ্ছা আর কিছু প্রশ্ন থাকলে করো। একটু বলে রাখি, ডাব্লিউ রিইনফোর্স বিমটা আমাদের এই সিলেবাসের সবচেয়ে কঠিন অংশ। হ্যাঁ, এটা একটু বোঝার ব্যাপার আছে। ঠিক আছে, এটা বিষয়ে কোনো সন্দেহ নেই, একটু বুঝতে হবে জিনিসটা। কিন্তু এইটা যদি কেউ ভালো করে বুঝতে পারে, তার কাছে কিন্তু বাকি জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি পরীক্ষার সময় দেখছি সবাই এইটার প্রবলেম সবাই ঠিক করে, অন্য প্রবলেম ভুল করুক আর না করুক, এটার প্রবলেম সবাই বুঝতে পারে। এখানে 4টা প্রবলেম করা আছে, আমি কালকে আগামী করাবো। এই প্রবলেমগুলো আমি আবার একটু চেঞ্জ করে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিব। ঠিক আছে, এটা মাথায় রেখো। আর আমরা তাহলে আজকে এখানে মানে শেষ করি, আমাদের সময়ও শেষ, ও সময় মাত্র শেষ। আমাদের অন্য কোনো প্রশ্ন না থেকে আমরা শেষ করবো। সিটি সিলেবাস কি আজকের পর্যন্ত নাকি? আজকে না, আজকের পর্যন্ত না, কিন্তু সিটি সিলেবাস গতকাল পর্যন্ত। সিঙ্গলি রিইনফোর্সড বিমের যেটা পড়লাম আমরা
উইটনেস স্টোরেজ ব্লক দিয়ে যেগুলো প্রবলেম গুলো করলাম সেগুলো। রোল নাম্বার 25 কিছু বলতে চাচ্ছো? স্যার আপনি বলেছিলেন আগামী সপ্তাহের মঙ্গলবার সিটি নেবেন। আগামী সপ্তাহে মঙ্গলবার সম্ভবত শবে বরাতে বন্ধ, তাহলে স্যার এর পরের সপ্তাহে যাবে স্যার সিটিটা? শবে বরাতের বন্ধ হলে তোমরা কি বুধবারে দিয়ে দিতে চাও? স্যার বুধবার আমাদের একদমই ফাঁকা নেই স্যার, সকাল 9টা থেকে একটা ক্লাস আবার আড়াইটায় ল্যাব স্যার। আচ্ছা, যদি আগামী সপ্তাহে বন্ধ থাকে, আগামী সপ্তাহে মঙ্গলবার বন্ধ, জি স্যার। তাহলে তো আমার ক্লাসও মিস হবে একটা, তো বিরাট ঝামেলা হয়ে গেল। আমি তো ভাবছিলাম আগামী সপ্তাহে সব শেষ করে দেবো। আচ্ছা, আগামী সপ্তাহে সোমবারে একটা এক্সট্রা ক্লাস দিব তাহলে আমি। হ্যাঁ, আমার মানে আগে আমরা সিলেবাসটা শেষ করি, কারণ এই পরের সপ্তাহ থেকে আসলে সৈয়দ ইশতিয়াক ক্লাস নেবেন। হ্যাঁ, সুতরাং আমার আগামী সপ্তাহে আসলে শেষ করতে হবে। তো পয়েন্ট আউট করে ভালো করছে। আমরা সোমবারে একটা এক্সট্রা ক্লাস নিব, ঠিক আছে? সোমবারে কোন সময় তোমাদের সুবিধা হয়? সোমবার 3টা সুবিধা হবে স্যার। সোমবার 3টা এক্সট্রা ক্লাস হবে, আর ক্লাস টেস্টটা হবে এর পরের সপ্তাহে। সেটা সোমবারে হতে পারে, মঙ্গলবার হতে পারে, তোমাদের ইচ্ছা। তোমাদের সাথে আমাদের ক্লাস থাকবে না, কিন্তু একটা টেস্ট হবে। ওকে স্যার। ওকে, তাহলে আমরা মনে হয় আজকে এখানে শেষ করে দিচ্ছি, আর ভিডিওটা আপলোড হয়ে যাবে। আসসালামু আলাইকুম।